বন্ধুরা, এবার ভারতকে কঠিন জবাব দিল বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। ভারতের চোখে চোখ রেখে কথা বলছে এবার বাংলাদেশ বর্ডার গার্ড। সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব দিয়েছে গুলি চালিয়ে বিএসএফ। গত এক বছরে প্রায় শতাধিক বাংলাদেশিদেরকে হত্যা করে সীমান্তে ঝুলিয়ে রেখেছে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ, কিন্তু তেমনভাবে আমরা প্রতিরোধ দেখতে পাইনি। কিন্তু গতকাল সিলেটের সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি ছোড়ার ঘটনার জবাবে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ ভেবেছিল তারা হয়তো বাংলাদেশিদেরকে পাখির মতো গুলি করে মারলেও হয়তো বাংলাদেশ কোনো জবাব দেবে না, কিন্তু এবার জবাব দিতে শুরু করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যখন গুলি ছোড়া শুরু করে তখন ভয়ে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ সীমান্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। তবে প্রশংসা করছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। শেখ হাসিনার সময় সীমান্তে শত শত মানুষদেরকে গুলি করে মেরে ঝুলিয়ে রাখলেও তেমন কোনো প্রতিরোধই করেনি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। কিন্তু সাম্প্রতিক সময়ে তারেক রহমানের একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্তে কেঁপে উঠেছে পুরো ভারতবর্ষ। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিও সীমান্তে পিঠ দেখাচ্ছে না, সীমান্তে এবার তারাও গুলি চালাচ্ছে। ভারতের চোখ রাঙানিকে ভয় না পেয়ে গুলির বদলে গুলি, রক্তের বদলে রক্ত দেখাচ্ছে এখন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বিজিবির এই সাহসিকতার জন্য বিজিবিকে ধন্যবাদ দিতেই হয়। আপনারা হয়তো জানেন যে সীমান্তে কাঁটাতার তৈরি করছে ভারত। পুরো পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা জুড়ে দীর্ঘ 514 কিলোমিটার লম্বা কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত। সেসব অঞ্চলে ভারতীয়রা যেন বাংলাদেশি জমি দখল করতে না পারে সেজন্য বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বর্তমানে ভারতে কিন্তু কুরবানি এক প্রকার নিষিদ্ধ করে দিয়েছে। বিশেষ করে কলকাতায় যখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে তখন থেকে কিন্তু সংখ্যালঘু মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে ভারতীয় বিজেপি সরকার। তারা বর্তমানে তাদের রাজ্যে এক প্রকার গরু নিষিদ্ধ করে দিয়েছে। ফলে ভারতীয় যেসব হিন্দু কৃষকরা বা চাষিরা রয়েছে তারা কিন্তু গরু বিক্রি করতে পারছে না। তাই তারা এক প্রকার বাধ্য হয়ে কিন্তু সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের ভিতরে কুরবানি ঈদকে সামনে রেখে গরু পাচারের চেষ্টা করছে। বর্তমানে সেগুলোকে রুখে দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। শুধু যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ভারতের বিরুদ্ধে সতর্ক হয়েছে তা কিন্তু নয়, বর্তমানে ভারতীয় পণ্য এক প্রকার নিষিদ্ধ করা হচ্ছে বাংলাদেশ থেকে। ব্যারিস্টার শাহরিয়ার কবির ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন আগামী 365 দিন যেন ভারতের কোনো সুতো এদেশে প্রবেশ করতে না পারে। আপনারা হয়তো জানেন যে ভারতের কলকাতার মানুষজন কিন্তু বাংলাদেশিদের খাবার খেয়ে বেঁচে আছে। এমনকি ভারতীয় কৃষকরা একমাত্র বাংলাদেশের কারণেই বেঁচে আছে। বাংলাদেশ যদি এখনই ভারত থেকে গম, চাল, ডাল সব কিছু আমদানি করা বন্ধ করে দেয় তাহলে হুমকির মুখে পড়ে যাবে ভারতের কোটি কোটি কৃষক। না খেয়ে মারা যাবে ভারতের অসংখ্য কৃষক। শুধু যে খাবার পণ্য তা কিন্তু নয়, আমরা বাংলাদেশে কিন্তু ভারতীয় অনেক পণ্য ব্যবহার করি। প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে মোটরসাইকেল, সব ভারতীয় পণ্য যদি বাংলাদেশিরা বয়কট করা শুরু করে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরা না খেয়ে মারা যাবে। সামান্য কুরবানি ঈদে গরু না কিনায় তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই হলো বর্তমান ভারতের অবস্থা। তবে আমরা সেদিকে না যাই, ভারতীয় বর্ডারে ফিরে আসি। গত কিছুদিন ধরে ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ এক প্রকার আগ্রাসী ভূমিকা পালন করছে বাংলাদেশ সীমান্তে। তারা নির্বিচারে পাখির মতো বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করছে। তারা হয়তো বাংলাদেশ বর্ডার গার্ডের ইতিহাস ভুলে গেছে। বাংলাদেশ বর্ডার গার্ড আবার যদি আগের মতো অস্ত্র হাতে তুলে নেয় তাহলে পালানোরও জায়গা পাবে না ভারতের বিএসএফ। আপনাদেরকে সেই বড়াইমারি যুদ্ধের ইতিহাসটা একটু মনে করিয়ে দিই। এই বড়াইমারি সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিল 2001 সালের 28 এপ্রিল। কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে বাংলাদেশের তৎকালীন বিডিআর, বর্তমান বিজিবি ও ভারতের বিএসএফের মধ্যে সংগঠিত একটি ঐতিহাসিক যুদ্ধ এটি। এই যুদ্ধটি টানা 6 ঘন্টা চলে। এক পর্যায়ে ভারতের বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। এটি বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি অত্যন্ত সাহসিকতার ঘটনা হিসাবে পরিচিত। সেই যুদ্ধে মাত্র কয়েকজন বিডিআর সদস্য লড়েছিল প্রায় 400 ভারতীয় বিএসএফের বিরুদ্ধে। সেই যুদ্ধে বাংলাদেশ বিডিআরের মাত্র 2 জন সৈন্য মারা যায়, বিপরীতে ভারতের 18 জন বিএসএফ সদস্য নিহত হন। সেদিন মাত্র 12 থেকে 13 জনের একটি ছোট্ট বিডিআর বাহিনী লড়াই করেছিল 400 জনেরও বেশি ভারতীয় বিএসএফের বিরুদ্ধে। সেই যুদ্ধে বাংলাদেশের মাত্র 2 জন মারা গেছিল আর ভারতের মারা গেছিল প্রায় 18 জন। এখান থেকে বোঝা যায় যে বাংলাদেশ বিডিআর কতটা শক্তিশালী এবং কতটা দক্ষ।
এরপর ভারত প্রতিশোধ নেওয়ার জন্য আখাউড়া যুদ্ধ শুরু করে। এটি সংগঠিত হয়েছিল ২০০৫ সালে। ২০০৫ সালের ১৬ এপ্রিল আখাউড়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তপুর হরিপুর গ্রামের সীমান্ত পিলার ২২২/৩ নিকটে দুই দেশের মধ্যে সীমান্ত যুদ্ধ ঘটে। সে সময় প্রায় ২,০০০ ভারতীয় বিএসএফ সদস্য ভোররাতে হঠাৎ করে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে এবং তারা বাংলাদেশ বিডিআরের একটি ঘাঁটি চারদিক থেকে ঘিরে ফেলে এবং তারা ভেবেছিল এবার হয়তো বড়াইবাড়ির সীমান্ত যুদ্ধের প্রতিশোধ তারা নিয়ে ছাড়বে, কারণ মাত্র ১৫ থেকে ১৬ জন বাংলাদেশ বিডিআরের সদস্য তাও ঘাটের মধ্যে বন্দী ছিল। তাদের কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না। অপরদিকে ভারতের ২,০০০-এরও বেশি প্রশিক্ষিত বিডিআর সৈন্য এই ঘাঁটিটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। যখন বাংলাদেশ বিডিআর বুঝতে পারে যে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, তখন এক মুহূর্ত দেরি না করে বাংলাদেশ বর্ডার গার্ডও প্রস্তুতি নিতে শুরু করে এবং সেই ১৫-১৬ জন সাহসী বাংলাদেশি যোদ্ধা ফায়ার শুরু করে। মাত্র ১৫ থেকে ১৬ জনের বাহিনী লড়াই করেছিল প্রায় ২,০০০-এরও বেশি ভারতীয় বর্ডার গার্ড বিএসএফের বিরুদ্ধে। মজার ব্যাপার হলো, ভারত সেদিন আক্রমণ করতে এসে নিজে মার খেয়ে পালিয়ে গিয়েছিল। সেই আখাউড়া যুদ্ধে প্রায় ২৫ থেকে ৩০ জনের মতো ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ মারা যায়। বিপরীতে বাংলাদেশের একজন সৈন্য মারা যায়নি। মাত্র ১৫ থেকে ১৬ জনের হাতে মার খেয়ে ভারতের বিশাল বড় বহর তারা পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে জানা যায় যে ভারতের বর্ডার গার্ড বিএসএফ একা হামলা করতে আসেনি, তার সাথে ভারতীয় সৈন্যদেরকেও নিয়ে এসেছিল। কিন্তু যখন তারা দেখল তাদের পাশে থাকা তাদের সদস্যরা মারা যাচ্ছে, তখন তারা ভয়ে পালিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, তারা আক্রমণ করতে এসে নিজেরাই আক্রান্ত হয়ে লাশ ফেলে পালিয়ে গিয়েছিল। আর এর থেকে বোঝা যায় যে বাংলাদেশ বর্ডার গার্ড কতটা শক্তিশালী এবং তারা কতটা সাহসী। এরপর যখন শেখ হাসিনা ক্ষমতায় বসেন, তখন তিনি বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআরের নাম চেঞ্জ করে রাখেন বিজিবি। সে সাথে বিজিবির হাত থেকে শক্তিশালী অস্ত্রগুলো নিয়ে নেওয়া হয় এবং তাদের হাতে নর্মাল বন্দুক ধরিয়ে দেওয়া হয়। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কখনোই শক্ত অবস্থান নিতে পারেনি, কারণ উপর মহল থেকে নিষেধ ছিল। কিন্তু যখন পরবর্তীতে ইউনূস সরকার ক্ষমতায় বসে, তখন সীমান্তে শক্তি দেখানো শুরু করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বর্তমানে তারেক রহমানের সময় এসে আরও বেশি শক্তিশালী অবস্থায় ফিরে গেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। যেহেতু গত ১৬ বছরে বর্ডার গার্ড বিজিবির কোনো উন্নতি করা হয়নি, নতুন কোনো অস্ত্র যুক্ত করা হয়নি বাংলাদেশ বর্ডার গার্ডের বহরে, তাই বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতে দ্রুত শক্তিশালী অস্ত্র দেওয়া হোক। কারণ একটি দেশের বর্ডার গার্ড সে দেশের প্রথম ডিফেন্স লাইন, অর্থাৎ প্রথম আঘাতই কিন্তু এই বর্ডার গার্ডের হাতে আসে। তাই বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে বর্তমানে শক্তিশালী অস্ত্র তুলে দেওয়া হোক। এই বিষয়ে যদি আপনিও একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।